একই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। বিশেষ করে আপনি ইদানিং জামাতের বিরুদ্ধে খুব উচ্চকণ্ঠ এবং আপনার মানে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই জামাত নিয়ে আপনার বক্তব্য আছে। জামাত যখন আসলে অনিবার্য বিপ্লবের কথা বলছে, তখন বিএনপি নেতা রাশেদ খান বলছেন যে শিগগিরই জামায়াতের পতন হবে বা জামায়াতের পতন ঘন্টা বেজে গেছে। যদি এই বক্তব্য সঠিক হয় তাহলে আসলে কোন বিশ্লেষণে আপনি বলছেন? মানে বিরোধী দলের পতন হলে তাহলে কি শুধু মানে বাংলাদেশে সরকারি দল এক্সিস্ট করবে? দেখেন, বিষয়টা হয়তো আপনার কাছে নতুন বা হাস্যকর মনে হতে পারে যে বিরোধী দলের আবার কিভাবে পতন হয়। বাংলাদেশে বর্তমানে যারা অপোজিশনে আছে, এনসিপি নতুন দল, তারা তো এখনো পর্যন্ত ওই ক্যাপাসিটি অর্জন করতে পারেনি, সময় লাগবে। অর্জন করতে পারবে না আমি সেটি বলবো না, সময় সাপেক্ষ ব্যাপার। জামাত ইসলাম যেহেতু ৭১-এর বিরোধিতা করেছে এবং পরবর্তীতে ৮৬ নির্বাচনে জনগণের সাথে প্রতারণা করে আওয়ামী লীগকে সাথে নিয়ে এরশাদের অধীনে নির্বাচনে গেছে, ৯৬-তে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে, ১/১১ সরকারের সময় সব থেকে বেশি সুবিধাভোগী এবং ওই সময় আওয়ামী লীগ বিএনপি দুইটা দলেরই বিনাশ হোক, এটা ওই সময় জামাত ইসলাম প্রত্যাশা করেছিল। যাই হোক, ২৪-এর যে গণ অভ্যুত্থানের পরে জামাত ইসলাম এমন একটা হাইপ সৃষ্টি করলো যে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলাম এবং জামাতের কয়েকজন প্রার্থী বিভিন্ন জায়গায় টকশোতেও বলেছে এই কথা। এবং এই বিষয়ে আমার মনে হয় যে সরার তুষার ভাইরাও জানেন যে জামাতের পক্ষ থেকে এই ধরনের দাবি করা হয়। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখেন যে কিভাবে এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন এবং তাদের প্রার্থীদেরকে হারিয়ে দিল। ৯ দফার যিনি ঘোষক ছিলেন আব্দুল কাদের যে সময় হেরে যায়, সে সময় আসলে গণ অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না হলে তারা হেরে যাওয়া সম্ভবপর নয়। এবং সেই ষড়যন্ত্র কারা করলো? ছাত্র শিবির। কিভাবে? তারা যারা আসলে মানে অতটা সামর্থ্যবান না, সেই সকল শিক্ষার্থীদেরকে ওয়েলফেয়ার মেকানিজমের নামে তাদেরকে বৃত্তি প্রদান করা এবং তাদেরকে একবেলা খাওয়ানো, কিছু টাকা পয়সা উপহার দেওয়া। আপনি দেখেছেন যে একজন নবীন নারী শিক্ষার্থী তিনি কিন্তু বলছিলেন যে আগামী ডাকসু শিবিরের, কারণ শিবির এইবার আমাদেরকে ব্যাপক খাওয়াইছে, বলছে না? নবীন শিক্ষার্থী নবীন বরণ অনুষ্ঠান এই কথা বলছে। এইভাবে বিভিন্নভাবে কিন্তু জামাত শিবির প্রতারণা করেছে এবং এই প্রতারণা করে কিন্তু জামাত তার ইতিহাসের সব থেকে বেশি আসন পেয়েছে এবং সর্বোচ্চ জায়গায় গিয়েছে। এরপরে দেখেন, এরপরে সংসদে তাদের অক্ষমতা। হ্যাঁ, এনসিপি সংসদে ভালো করছে, কিন্তু জামাত ইসলামের অক্ষমতা, রাজনৈতিক মাঠে অক্ষমতা। একজন এমপি যে সময় বলেন যে বাজেট ২০০ কোটি হইলে ভালো হতো, ৬০০ কোটি হইলে ভালো হতো, এবং ওয়াজ মাহফিলে তিনি নানানভাবে নারীদেরকে, তার সংসদের সহকর্মীদের নিয়ে তিনি কটূক্তি করেন। এছাড়া জামাতের অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য দেখেন, একজন এমপি তার এলাকায় গিয়ে বলেন ২ ঘন্টার মধ্যে ওসিকে সরিয়ে দিয়েছি, ২ ঘন্টার মধ্যে মেজরকে সরিয়ে দিয়েছি, আমরা চাইলে সব পারি। আমি কি জিনিস হাসিনারে জিজ্ঞেস করে আইসো, আমি কি জিনিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় ক্যাডার সন্ত্রাসী তাকে জিজ্ঞেস করে আইসো। অর্থাৎ আমরা যেটি জানতাম যে জামাত ইসলাম এবং শিবির বাংলাদেশের সব থেকে শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন মানুষ এই দল করে, কিন্তু সংসদে যে সময় তারা এতগুলো আসন পেয়ে তাদের যে গুরুত্ব এবং পারফরমেন্স দেখাতে ব্যর্থ হলো, সে সময় মানুষ এই জামাত ইসলামকে আর এত বড় বিরোধী দল হিসেবে চায় না। এই জন্য আমি বলেছি যে বিরোধী দল হিসেবে এই প্রতারক জামাত ইসলামের নির্মম পতন হবে, তারা এই জায়গায় আর ইনশাল্লাহ যেতে পারবে না। এবং এনসিপি তারা ইতিমধ্যে ডিক্লেয়ার করেছে যে আমরা আগামীতে আমরা প্রধান বিরোধী দল হব এবং এরপরে আমরা ক্ষমতায় যাব। তার মানে কি? তার মানে এনসিপি জামাত থেকে বেরিয়ে আসবে। সরোয়ার তুষার ভাইরা ওই সময় প্রতিবাদ করেছিলেন, মনিরা শারমিন, সামান্তা শারমিন, মানে যারা আসলে গণতান্ত্রিক রাজনীতি করে, যারা ফ্যাসিবাদের বিপক্ষে রাজনীতি করে অভ্যস্ত, যারা প্রগতিশীল মনা, তারা কিন্তু জামাত জোটে এনসিপি যাক সেটি চায়নি। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে গতকাল অনেকগুলো গণমাধ্যমে নিউজ এসেছে, সরোয়ার তুষার ভাইও দেখেছেন, এনসিপির পক্ষ থেকে যে ৬ জন এমপি হয়েছে, এই ৬ জনই আসলে শিবিরের সাথে সম্পৃক্ত ছিল।
এবং এই বিষয়টি নাহিদ ইসলামদের খুব ক্লোজ সার্কেলের একজন, একসময় আমাদের সাথে তারা ছাত্র রাজনীতি করেছে, আব্দুল্লাহিল বাকি, এনসিপির অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা জানতাম, এবং একসময় ছাত্র শক্তির অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করেছে, একসময় ছাত্র অধিকার পরিষদের রাজনীতি যে সময় নাহিদ ইসলামরা আমাদের সাথে করেছে, আক্তার হোসেন একসাথেই করেছে, এবং তারা একই সার্কেলের খুবই ঘনিষ্ঠ, এখনও এনসিপিকে বিভিন্নভাবে প্রমোট করে। গতকাল রাতে হঠাৎ করে তিনি ফেসবুকে পোস্ট করলেন যে এনসিপির যে 6 জন এমপি আছে, এই 6 জনই কোনো না কোনোভাবে শিবিরের সাথে সম্পৃক্ত। এই পোস্ট দেওয়ার মূল কারণটা হলো যে সম্ভবত জুনায়েদ, ওনার পুরো নামটা আমি ভুলে গিয়েছি, জুনায়েদ আলী হাসান জুনায়েদ, জি। তো ওই জুনায়েদ সাহেব, তাকে আসলে আপনার ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে এনসিপির। এর আগে আলামিন সাহেব, যিনি আসলে এমপি এনসিপির, তাকে করা হয়েছিল। যেহেতু এমপি হয়েছে, অনেক ব্যস্ততা বেড়ে গিয়েছে, এখন তাকে করা হয়েছে। তিনি আবার শিবিরের সভাপতি ছিলেন। তো শিবিরের সভাপতি থাকার কারণে যেহেতু তাকে আসলে আপনার ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে, আব্দুল কাদের, যিনি আসলে 9 দফার ঘোষক ছিলেন এবং বাক্সাসের যিনি আহ্বায়ক ছিলেন, তিনি আবার ফেসবুকে লিখেছেন যে এইটা এখন আর ছাত্র শক্তি নয়, এইটা এখন শিবির শক্তি। এরপরে আবার বাকির পোস্ট দেখলাম। তো সব মিলিয়ে আমি যে কথা কয়েকদিন ধরে বলার চেষ্টা করছি যে জামাতের মস্তিষ্কে পরিচালিত হচ্ছে এনসিপি, এবং এটার প্রমাণ কিন্তু আব্দুল্লাহিল বাকি, আব্দুল কাদের, তারা কিন্তু সামনে হাজির করলো। এবং এনসিপির অনেকের সাথে তো আমার সম্পর্ক আছে, একসময় আমাদের সাথে রাজনীতি করা, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। এনসিপির একটি অংশ তারা আসলে এখন যেটি মনে করছে যে আমরা রাজনৈতিকভাবে প্রতারিত হয়েছি। আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের যারা নেতৃত্বের জায়গায় আছে তারা একটা স্বতন্ত্র রাজনীতি করবে, এবং এই চিন্তার জায়গা থেকে অনেকে কিন্তু এনসিপির সাথে যুক্ত হয়েছিল। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম এনসিপি একটি বড় দল হিসেবে বাংলাদেশে তাদের অবস্থান তৈরি করুক। কারণ এই যে আওয়ামী লীগের শূন্যতা, এই আওয়ামী লীগের শূন্যতা তো জামাত পূরণ করতে পারবে না। জামাত এই বাংলাদেশে কখনোই ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বলতে একটা জিনিস তো আছে, তাই না? যে দল বা সংগঠন বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই দল কি সার্বভৌমত্বের জন্য হুমকি নয়? সেই দল কি মানচিত্রের জন্য, পতাকার জন্য হুমকি নয়? সুতরাং যারা এই রাষ্ট্রযন্ত্রের জায়গায়, তাদেরকে আপনি ডিপ স্টেটও বলতে পারেন, আমি খোলামেলায় বলি, তারা কখনোই জামাত ইসলামকে চাইবে না ক্ষমতায় আসুক। কারণ জামাত ইসলাম ক্ষমতায় আসলে তারা অখণ্ড পাকিস্তান এরকম একটা স্বপ্ন দেখলেও দেখতে পারে। দেখেন নাই শিবিরের সভাপতি, সে চলে গেছে পাকিস্তানে, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। এখন আপনি সাংবাদিক হিসেবে যদি ভারতে যান, তখন আপনাকে বলা হবে ভারতের দালাল, কিন্তু শিবিরের সভাপতিকে বলা হচ্ছে না পাকিস্তানের দালাল। এবং আমি শেষ করব, পাকিস্তানের যখন মানে মন্ত্রীরা বাংলাদেশ ভিজিট করেন, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে, আমি এটা তো রাষ্ট্রীয় বিষয় না, কিন্তু তাকে রাষ্ট্রীয় ওইভাবে সম্মান দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ এখনো পর্যন্ত ওইখানেও জামাত আছে, পাকিস্তানেও জামাত আছে, বাংলাদেশেও জামাত আছে। সুতরাং তাদের ভিতরে তো ক্ষমতায় গেলে এই ধরনের চিন্তা চেতনা আসতেই পারে, আমরা দুই জামাত এক হয়ে যাব। এবং এখনো পর্যন্ত আমি দেখলাম যে এইটাকে পূর্ব পাকিস্তান হিসেবে এখনো বলছে জামাতের আমির। আর জামাতের আমির যে অভ্যুত্থানের হুমকি দিলেন, শোনেন, জামাত ইসলাম নামক, হ্যাঁ আমি শেষ করবো, জামাত ইসলাম নামক যে দল, তাদের তো একটা কার্যালয় ছিল, তাই না? বছরের পর বছর একটা তালা ঝুলতেছিল, একজন বিপ্লবী এই তালা খোলার সাহস করে নাই। এখন তারা অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, প্রতিদিন হুমকি দিচ্ছে। শোনেন, এই গণ অভ্যুত্থানের হুমকি প্রতিদিন দিয়ে মূলত 16 বছর সংগ্রাম করে যে গণ অভ্যুত্থান এদেশের মানুষ অর্জন করেছে, সেই গণ অভ্যুত্থানকে অত্যন্ত ঠুনকো এবং পাঞ্চি হিসেবে মানুষের সামনে আসলে হাজির করা হচ্ছে। আমি যে কথা বলছিলাম, শোনেন, জামাত ইসলাম যদি এইভাবে একের পর এক কেওয়াস করতে থাকে, তাহলে এই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে। আজকে দেখেন নাই গাজীপুরে যুবলীগ মিছিল করেছে, এবং তারা পুলিশকে হুমকি দিচ্ছে, আমাদের দিকে আসলে মেরে ফেলবো কিন্তু।